প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালায়। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। গণিতের উপর কিছু ক্লাস নিয়ে ভিডিও করে চলেছি। সহজ এবং সরলভাবে, সাবলীলভাবে তোমাদের গণিতের কনসেপ্ট গুলোকে আমি বোঝানোর চেষ্টা করব। আজকে নাইন নাইনের ক্লাসের যে ফার্স্ট চ্যাপ্টার আছে, বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার সিস্টেম, ফার্স্ট চ্যাপ্টার, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা আজকে ধারণাগত দিকটা পরিষ্কার করব, কনসেপ্ট ক্লিয়ার করব। কনসেপ্ট ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে তারপরে এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমাদের অনুশীলনের যে সমস্ত অঙ্ক আছে, সে অঙ্কগুলো আমরা ধাপে ধাপে করব এবং বোঝার চেষ্টা করব। তো আমার সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। অবশ্যই খাতা পেন নিয়ে বসো, যেখানে নোট করার মতো সেখানে নোট করে নেবে, আর যেখানে স্ক্রিনশট নেওয়ার মতো সেখানে স্ক্রিনশট নিয়ে নেবে, পজ করে দেখে নেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোথাও স্কিপ করবে না। আমরা নাম্বার সিস্টেম বলতে যেটা বুঝি, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা বলার আগে আমি একটু আলোচনা করে নিই। দেখো, আজকের দুনিয়ায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি, টেকনোলজির দুনিয়ায়, সেখানে সংখ্যা ছাড়া আমরা এই মুহূর্তে অন্য কিচ্ছু কল্পনা করতে পারি না। কিরকম স্যার সংখ্যা ছাড়া? দেখো, আমি যে মোবাইলটা ব্যবহার করছি, সেই মোবাইলের একটা নাম্বার আছে, আমার ফোন নাম্বার। সেই ফোন নাম্বারে আমার সঙ্গে যারা সংযুক্ত হতে চায় বা আমার সঙ্গে যারা কন্ট্যাক্ট করতে চায়, তারা ওই নাম্বারে ফোন করলেই আমাকে পাবে। যদি ওই যে আমার 10 ডিজিটের যে নাম্বারটা আছে, মোবাইল নাম্বার, সেই নাম্বারের একটা ডিজিট অর্থাৎ একটা সংখ্যা যদি এদিক ওদিক হয়ে যায়, আগে পরে হয়ে যায় বা অন্য কিছু হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার সঙ্গে কন্ট্যাক্ট করা যাবে না। তোমরা সেটা নিশ্চয়ই জানো, তোমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এই নাম্বারগুলো এতটা সুন্দরভাবে বসে রয়েছে, বসে থেকে এই নাম্বারটাই আজকে আমার আইডেন্টিটি বা পরিচয় বহন করে চলেছে। তোমরা এটা জানো। এইবার এই যে নাম্বার, এই নাম্বারটা একটা ডিজিট এদিক ওদিক সরিয়ে দিলে কি হবে? তাহলে আমার কাছে ফোনটা আসছে না। তাহলে বুঝতেই পারছো নাম্বারগুলো কতটা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আছে। এবং আজকের দুনিয়ায় দেখবে, আমরা যখন অনলাইনে বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটি করি, তখন আমাদের মোবাইলে একটা ওটিপি আসে। ওটিপি, সেই ওটিপিটাও একটা সংখ্যা। এমন একটা সংখ্যা ওটিপিটা, যে ওটিপিটা দিলেই সেই ট্রানজাকশনটা কমপ্লিট হয়। যদি ওটিপির একটা ডিজিট ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রানজাকশন কমপ্লিট করতে পারি না। অনেক দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা আছে বা অনেক ফ্রডাস্টাররা আছে, যারা কি করে, আমাদেরকে বিভিন্ন সময় ফোন করে ওটিপি চাওয়ার চেষ্টা করে, শুধুমাত্র একটা নাম্বার চাওয়ার চেষ্টা করছে। কেন? কারণ সেই নাম্বারের দ্বারা সে যা খুশি করতে পারে। অর্থাৎ আমার ওটিপি একটা সংখ্যা, মোবাইল নাম্বার একটা সংখ্যা, তারপরে ধরো মোবাইলটা আমি লক করে রেখেছি, যেটা অন্য কেউ খুলতে পারবে না, সেটাও একটা পাসওয়ার্ড দিয়ে লক করে রেখে দিয়েছি। বিভিন্ন ক্ষেত্রে আমরা এখনকার দিনে যে ইউপিআই ব্যবহার করছি, সেখানে একটা পিন দিতে হয়, ইউপিআই পিন, সেটাও একটা সংখ্যা। তাহলে বুঝতে পারছি এই সংখ্যাগুলো কতটা সিকিউর, এবং এই সংখ্যার দ্বারা আমরা আজকে সমাজটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে রেখেছি। তো সেই সংখ্যাটা আমাদেরকে ভালো করে বুঝতে গেলে, যে সংখ্যা নিয়ে আমরা কারবার করি, অর্থাৎ যে সংখ্যাগুলো ব্যবহার করি, সেগুলো প্রত্যেকটাই কিন্তু একটা বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা বুঝতে গেলে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা শুরু থেকে শুরু করব, যে বাস্তব সংখ্যা কি। তো বাস্তব সংখ্যা আমরা পুরনো বা নিচু ক্লাসের ধারণা থেকে শুরু করব। যদি আমরা একটা সংখ্যা রেখা টানি, তোমরা জানো সংখ্যা রেখা কি? একটা লাইন টানছি, লাইন সেগমেন্ট। সেই লাইন সেগমেন্টের একটা লাইনের তো কখনো শেষ হয় না, সেই জন্য দুদিকে আমি অ্যারো দিয়ে রেখেছি। ইচ্ছা মতো আমি দুটোকে টেনে বাইরে নিতে পারবো। এর যে কোনো একটা জায়গায় যদি আমি জিরো কনসিডার করি, যদি মনে করি এটা হচ্ছে জিরো, তো জিরো থেকে একটা নির্দিষ্ট দূরে সরে গেলাম, সেটাকে আমি বলছি ওয়ান। তারপর একটা নির্দিষ্ট দূরে গেলাম, সেটাকে বলছি টু। তারপরে বলছি থ্রি। এভাবে যত আমি দূরে সরে যাচ্ছি, তত এক এক করে বাড়তে বাড়তে যাচ্ছে, অর্থাৎ এদিকে গেলে প্লাস হচ্ছে। উল্টো রকম ভাবে যখন আমি বাঁদিকে আসছি, তখন এক এক করে কমতে কমতে আসছে। দেখতে পাচ্ছ, 4-এর পরে 3 হয়েছে, 3-এর পর 2 হয়েছে, কমতে কমতে আসছে। তো শূন্যর পরে যদি আমি বাঁদিকে যাই, তাহলে -1 হবে, এখানে -2 হবে, একই দূরত্ব বজায় রেখে এখানে -3 হবে, এখানে -4 হবে, এবং এটা চলতেই থাকবে। কোথায় গিয়ে শেষ হবে স্যার? শেষ নেই। তোমরাও জানো শেষ নেই। তাহলে যার শেষ নেই, সেটাকে আমরা বলবো, এদিকে গেলে যেহেতু কমছে, সেজন্য মাইনাস চিহ্ন দিচ্ছি, এবং এটাকে বলছি মাইনাস ইনফিনিটি। অসীমে গিয়ে শেষ হচ্ছে। অসীমে গিয়ে শেষ হওয়া মানে কি? আদৌ শেষ হচ্ছে না। আর এদিকে গিয়ে পজিটিভ দিকে গেলে এটা প্লাস ইনফিনিটিতে বা ধনাত্মক অসীমে গিয়ে শেষ হচ্ছে। তো এই সংখ্যা রেখার কনসেপ্ট তোমরা জানো, নিচু ক্লাসে শিখেছো, তোমাদের অভিজ্ঞতা আছে। বাস্তব সংখ্যা বলতে বোঝাবো, বা বাস্তব সংখ্যা বলতে সেই সংখ্যাগুলোকে বোঝায় যে সংখ্যাগুলোকে সংখ্যা রেখার উপরে আমি স্থাপন করতে পারি। মানে কি? মানে যেমন ধরো, আমি একটা সংখ্যা লিখেছি, এখানে 2 লিখেছি। তো 2, এই সংখ্যাটা শূন্য থেকে একটা নির্দিষ্ট দূরত্বেই বসে আছে। শূন্য থেকে একটা নির্দিষ্ট দূরত্বে বসে আছে। তো 2 এর জন্য এই সংখ্যা রেখার ওপর বসার জায়গা হচ্ছে ফিক্সড হয়ে গেছে।
এটা ফিক্সড 2 এর জন্য। ঠিক 3 এর জন্য বসার জায়গাটা ফিক্সড। 3 কোথায় বসেছে স্যার? 3 বসেছে 2 এবং 4 এর মাঝখানে, বসার জায়গা ফিক্সড। তাহলে সংখ্যা রেখার ওপর 3 এর একটা বসার জায়গা ফিক্সড হয়ে গেল, এবং সেটা নির্দিষ্ট, কারণ 3 এর জায়গায় অন্য কোনো সংখ্যা কিন্তু বসবে না, বা বসালে পরে আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করতে পারবো না। তাহলে প্রত্যেকটা সংখ্যা যেগুলোকে সংখ্যা রেখার উপরে স্থাপন করতে পারবো, নির্দিষ্ট জায়গায় স্থাপন করতে পারবো, তাকেই আমরা বলবো বাস্তব। বাস্তব সংখ্যাকে সংখ্যা রেখার উপর স্থাপন করা যায়। তাহলে আমি এখানে কিছু কিছু সংখ্যা লিখেছি, দেখতে পাচ্ছ, যেগুলোকে সংখ্যা রেখার উপর আমরা স্থাপন করতে পেরেছি। কিছু কিছু তো লিখিনি, অর্থাৎ এই যে 1 আর 2, 2 আর 3, 3 এর মাঝখানে তো প্রচুর একটা গ্যাপ আছে, কারণ 2 এইখানে বসে আছে, 3 এইখানে বসে আছে। তাহলে 2 এবং 3 এর মাঝখানে তো গ্যাপ আছে, সেই গ্যাপেও তো অসংখ্য সংখ্যা বসে আছে। তাহলে ইচ্ছা মতো কোনো সংখ্যা নেই গ্যাপে, যার যার বসার জায়গায় শেষে নির্দিষ্টভাবে বসে আছে। যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝবে যে 2 এবং 3, তার মাঝখানে কি থাকবে? তোমরা বলো, 2 আর 3 এর মাঝখানে কি থাকবে? 2 আর 3 এর মাঝখানে থাকবে 2.5, অর্থাৎ 2.5 থাকবে। তো 2.5 এর বসার জায়গাও নির্দিষ্ট, অর্থাৎ এইটা রিজার্ভ করা রয়েছে 2.5 এর জন্য। তাহলে 2.5 হয়ে যাবে একটা বাস্তব সংখ্যা। কেন বাস্তব সংখ্যা? মানে আমরা বললাম যে সংখ্যাকে সংখ্যা রেখার উপর স্থাপন করা যাবে, যাদের যাদের যাবে তাদের তাদেরকেই বাস্তব সংখ্যা বলবো। তো এখানে 2.5 লিখেছি, তার আগেও কিছু একটা সংখ্যা আছে, তার পরেও কিছু একটা সংখ্যা আছে, অর্থাৎ যে কোনো দুটো সংখ্যার মাঝখানে অসীম সংখ্যক সংখ্যা আমরা বসাতে পারবো বা বসানো যায়, এবং তারা প্রত্যেকেই হচ্ছে বাস্তব সংখ্যা। বোঝা গেল? তো বাস্তব সংখ্যার আর একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। বৈশিষ্ট্যটা কি? যে সংখ্যার স্কোয়ার করলে, মানে বর্গ করলে, তার ভ্যালু, তার মান ধনাত্মক আসবে বা পজিটিভ আসবে, তাকে বাস্তব সংখ্যা বলবো। উদাহরণ দেবো যাচ্ছি আমি। মনে করো আমি √2 লিখেছি, √2, √2 এর স্কোয়ার করলাম, বর্গ করলাম। তার মানে কি স্যার? তার মানে হচ্ছে √2 দুইবার গুণ অবস্থায় আছে, স্কোয়ার করা মানে। তাহলে দুটো রুটের মধ্যে থাকলে একটা বেরিয়ে আসে, তখন এটা হচ্ছে 2। তাহলে 2 একটা বাস্তব সংখ্যা। তাহলে 2, এই যে √2, তার মান কি পেলাম? তার মান পেলাম 2। এই 2টা কি? 2টা হচ্ছে 0 থেকে বড়। আমি একটু আগে বললাম, যদি কোনো সংখ্যার বর্গ করলে, স্কোয়ার করলে যে ভ্যালুটা আসবে, যেখানে √2 এর স্কোয়ার করলে 2 এসেছে, সেটা যদি 0 থেকে বড় হয়, দেখতে পাচ্ছ 2 এর মান কোথায়? 0 থেকে ডান দিকেই আছে, 0 থেকে বড় অবস্থায় আছে। তাহলে এইটাকে আমরা, এই সংখ্যাটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা, যদি স্কোয়ার করলে তার ভ্যালু পজিটিভ আসে। যেরকম আর একটা বলছি, -3, তার স্কোয়ার করলাম, তার স্কোয়ার করলে কত হবে? -3 গুণিত -3, মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস। 3 3 গুণ করলে 6, তাহলে 6 এরও বসার একটা জায়গা আছে, 4, 4 এর পরে 5 হবে, 5 এর পরে 6 হবে। তাহলে এও শূন্যর ডান দিকে আছে, সেজন্য এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে যে সংখ্যাগুলোর স্কোয়ার ভ্যালু পজিটিভ আসছে, সেই সংখ্যাগুলোকে আমরা বলছি বাস্তব সংখ্যা। তাহলে এখানে -3ও একটা বাস্তব সংখ্যা। তাহলে এরকম কি স্যার কোনো সংখ্যা আছে যেগুলো বাস্তব সংখ্যা নয়? তারা কারা? দেখতে কেমন তাদের? দেখো, আমি এই কনসেপ্টটা, মানে যেটা বাস্তব সংখ্যা নয়, তাকে আমরা বলবো ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার বা অবাস্তব সংখ্যা বলতে পারি। সেটা ক্লাস 11-এ আমরা ডিটেলসে পড়বো। তো আপাতত সেই বিষয়ে আমি ঢুকছি না, আমাদের যেহেতু চ্যাপ্টার বাস্তব সংখ্যা, সেখানেই ফোকাস করছি। তবু প্রসঙ্গক্রমে আমি বলে রাখি, যে সংখ্যার স্কোয়ার ভ্যালু শূন্যর বাঁ দিকে চলে যাবে, অর্থাৎ নেগেটিভ চলে আসবে, শূন্য থেকে বাঁ দিকে আসবে, স্কোয়ার করবো কিন্তু বাঁ দিকে আসবে, সেই সংখ্যাগুলোকে আমরা আর বাস্তব সংখ্যা বলতে পারবো না। কারা তারা? খুব সুন্দর উদাহরণ একটা নিয়ে নাও। মনে করো রুটের মধ্যে -1 লিখেছি, রুটের মধ্যে -1 লিখেছি। তাহলে -1 কি বাস্তব সংখ্যা হবে? তাহলে আমি যদি এর স্কোয়ার করে দিই, তাহলে কি দেখতে পারবো? এর স্কোয়ার করলে, স্কোয়ার করে দেখতে পারবো √1 ইন্টু -√1, -√1 ইন্টু স্কোয়ার, মানে দুটো একই জিনিসের গুণফল। তাহলে রুটের মধ্যে দুটো থাকলে একটা বেরিয়ে আসবে, রুটের মধ্যে কি আছে? -1 আছে, -1 বেরিয়ে আসলো। তাহলে দেখতেই পাচ্ছি -1 যেটা শূন্যর ডান দিকে নেই, মানে শূন্য থেকে বড় নয়, এটা কি? শূন্য থেকে ছোট। তাহলে এই যে সংখ্যাটা, যেটার স্কোয়ার করলে এটা পেলাম, -1 পেলাম, এটাকে আর বাস্তব সংখ্যা বলতে পারবো না। এই সংখ্যাটাকে বাস্তব সংখ্যা বলতে পারবো না, অর্থাৎ এই সংখ্যাটাকে আমি সংখ্যা রেখার উপর কোথাও স্থাপন করতে পারবো না। বোঝা গেল? মোটা ভাবে বললে এইটুকু বোঝায়। মানে আমি বলতে চাইছি যে, যে অবাস্তব সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, তার ধারণা এতটাও সোজা নয়, তার ধারণা আরো ডিপে আছে। মোটামুটি এটুকু বললাম, এটুকু বললে আশা করি তোমরা বুঝতে পারলে যে এইটাকে, অর্থাৎ রুটের মধ্যে যদি কখনো মাইনাস চলে আসে, সেই সংখ্যাকে বাস্তব সংখ্যা বলতে পারবো না। আর বাস্তব সংখ্যা যদি বলতে না পারি, তাহলে সেইটাকে কিন্তু আমরা সংখ্যা রেখার উপরও স্থাপন করতে পারবো না।
তাহলে এটা হলো বাস্তব সংখ্যা, আমরা মোটামুটি একটু বুঝলাম যে কি হচ্ছে। এবারে বাস্তব সংখ্যাকে আরো গভীরে গিয়ে বুঝতে গেলে বা বাস্তব সংখ্যাকে আরো ভালোভাবে বুঝতে গেলে আমাদের কিছু ধারণার অবতীর্ণ হতে হবে বা ধারণাটাকে ক্লিয়ার করতে হবে। তো প্রথম যে ধারণাটা আমাদের লাগবে সেটা হচ্ছে সেটের ধারণা। সেট, সেট দিয়ে আমরা কিন্তু সংখ্যাটা, বাস্তব সংখ্যাটা আরো গভীরভাবে বুঝবো। আমি এটাকে ইন্টারেস্টিং করার জন্য তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, তারপরে আমি সেটের কনসেপ্টে যাচ্ছি। মনে করো আমার একটা মোবাইল ফোন আছে, যেটা একটু আগেই বলছিলাম। তো সেই মোবাইল ফোন নাম্বারটা আমি লিখছি, দেখো তো এরকম কখনো মোবাইল ফোন নাম্বার দেখেছো কিনা। ধরো আমারটাই লিখছি, 9, 8.3, 9/7, 0, 2, √3, 5 তার পৌনঃপুনিক। আচ্ছা, এরকম সংখ্যা কি দেখেছো? 1, 2, 3, 4, 5, 6, 7। প্রমাণ করো এটা -7, 4 দিলাম, 10টা ডিজিট আমি লিখেছি। আচ্ছা, এরকম সংখ্যা কি তোমরা দেখেছো মোবাইল নাম্বার? এরকম সংখ্যা কি দেখেছো মোবাইল নাম্বার? এরকম সংখ্যা কি আদৌ হওয়া সম্ভব? তোমাদের অভিজ্ঞতা থেকে কি বলে? না স্যার, এরকম সংখ্যা মোবাইল নাম্বারে হয় না, অন্তত তো দেখিনি। কেন হয় না? অসুবিধা কোথায় আছে? স্যার আমরা জানি মোবাইল নাম্বারে কখনো পয়েন্ট বসে না, দশমিক বসে না। আপনি তো দশমিক বসিয়েছেন এখানে, 8.3 বসিয়েছেন। আপনি তো এখানে একটা পূর্ণ সংখ্যা বসিয়েছেন, 9/7 বসিয়েছেন। আপনি তো এখানে স্যার রুট বসিয়েছেন, মোবাইল নাম্বারে তো কখনো রুট দেখিনি। আপনি তো এখানে পৌনঃপুনিক বসিয়েছেন, অর্থাৎ রেকারিং ডিজিট বসিয়েছেন। এটাকে আমরা পৌনঃপুনিককে আর একটা কি বলতে পারি? রিপিটেড নাম্বার বলতে পারি। আপনি তো মাইনাস বসিয়েছেন, স্যার মোবাইল নাম্বারে তো এইগুলো হয় না, তাহলে এটা কি করে মোবাইল নাম্বার হচ্ছে? তাহলে দেখো, এরা মোবাইল নাম্বার হচ্ছে না, আমিও জানি। কেন হচ্ছে না? এই যারা যারা মোবাইল নাম্বার হতে গিয়ে অসুবিধা সৃষ্টি করলো, অর্থাৎ যারা যারা মোবাইল নাম্বার হতে গেলে মোবাইল নাম্বারের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্সটাকে মেনটেন করছে না। মোবাইল নাম্বার হতে গেলে যে নাম্বারের শর্ত, সেই শর্ত এরা পূরণ করছে না। তাহলে এদের জন্য মোবাইল নাম্বারটা এই পুরোটা হয়নি। কিন্তু এরা তো সংখ্যা রেখার উপর বসাতেই পারবো। 8.3 সংখ্যা রেখার উপর বসাতে পারবো না? এই তো দেখলাম 2.5 সংখ্যা রেখার উপর বসানো যাচ্ছে, দশমিক থাকলে বসানো যাচ্ছে। তাহলে 8.3 সংখ্যা রেখার উপর বসানো যাবে। 8 ঘর যাব, তারপরে 0.3 ঘর যাব, তো সেটা 8.3 হয়ে যাবে, সংখ্যা রেখার উপর বসলো। তাহলে একটু আগে বললাম সংখ্যা রেখার উপর যাদেরকে বসানো যাবে তারাই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এ বাস্তব সংখ্যা হওয়া সত্ত্বেও মোবাইল নাম্বার হতে গেলে মোবাইল নাম্বারের যে কোয়ালিটি আছে বা যে বৈশিষ্ট্য আছে সে এটা ফিল আপ করছে না বা পূরণ করছে না। 9/7 এটাও একটা বাস্তব সংখ্যা। কেন? 9কে 7 দিয়ে ভাগ করলে, 9টা জিনিস 7 জনকে ভাগ করে দিলে কিছু তো একটা সংখ্যা আসবে, সেটা নিশ্চয়ই সংখ্যা রেখার উপর বসানো যাবে। এও বাস্তব সংখ্যা, এরা তো বাস্তব সংখ্যাই। √3, √3ও একটা বাস্তব সংখ্যা। আমরা একটু পরে পড়বো √3 কে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করব, সেটাও আমরা আলোচনা করব। 5-এর পৌনঃপুনিক, এটাও একটা বাস্তব সংখ্যা। -7ও একটা বাস্তব সংখ্যা এখানে বসবে। এই প্রত্যেকেই একটা বাস্তব সংখ্যা লিখেছি, তারপরেও এরা মোবাইল নাম্বার হচ্ছে না। তাহলে সংখ্যাগুলোকে আমরা আরো যদি পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে গিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে প্রথমেই এইগুলোকে ক্যাটাগরি অনুসারে আলাদা আলাদা করবো, যে দেখি কতগুলো ভাগ ভাগ করা যায়। সে ভাগ ভাগ করে আমরা প্রত্যেকটা ভাগ সম্বন্ধে আলাদা আলাদা করে পড়াশোনা করব, আলোচনা করব, বোঝার চেষ্টা করব, তাহলে বুঝতে পারবো যে কে মোবাইল নাম্বার হবে, কে ওটিপি হবে, কে হবে না, কোন নাম্বারের কি ব্যাপার, সেটা আমরা দেখতে পারবো। একটু পরে আমি আলোচনা করছি। সেটা হচ্ছে সেট সম্বন্ধে একটু কনসেপ্ট দিয়ে দিই। মোটা মোটা ভাষায় ভাবো যে সেট বলতে, মনে করো আমার বাড়িতে এই যে আমার কাছে পেন রয়েছে, হাতে দেখতেই পাচ্ছ আমার কাছে 3টে পেন রয়েছে। এই 3টে পেন দিয়ে আমি একটা সেট করলাম, 3টে মার্কার পেনের একটা সেট করলাম। তো সেই সেটের মধ্যে কারাই থাকবে? সেই সেটের মধ্যেই পেনগুলোই থাকবে, সেটের মধ্যে পেনগুলোই থাকবে। এর মধ্যে কিন্তু বই থাকবে না, এর মধ্যে কিন্তু ডাস্টার থাকবে না, পেন, পেনই থাকবে। তো একই জাতীয় জিনিসের যখন আমি কম্বিনেশন করব, তখন যেটা পাবো সেটাকে সেট বলবো। যেমন আমার জামার সেট, জামার সেট বলতে বোঝা যাবে যে কতগুলো জামার কালেকশন রয়েছে সেখানে, সেখানে কিন্তু অন্য কিছু নেই। ক্লাস 10-এর বইয়ের সেট, অর্থাৎ ক্লাস 10-এর বই বলতে ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্ক, ইংরাজি যে যে বই আছে, সে বই নিয়ে একটা সেট করছি। এই সেট শব্দটা আমরা দৈনন্দিন জীবনে সবসময় ব্যবহার করে থাকি। তো সেই সেটটা সংখ্যার ক্ষেত্রেও হওয়া সম্ভব। একই জাতীয় বা একই ধর্ম সম্পন্ন, একই বৈশিষ্ট্য সম্পন্ন কতগুলো নাম্বার যখন পাশাপাশি বসবে, তখন তাকে সেট বলবে। আমি কিন্তু সেটের ডেফিনেশন বলছি না, সেটের ডেফিনেশন এরকম নয়, সেটের ডেফিনেশন একটু আলাদা। কিন্তু আমি তোমাদের মোটা মোটা ভাষায় বোঝানোর জন্য বললাম। অবশ্য সেট হতে গেলে সেটের মধ্যে যে সমস্ত জিনিস থাকবে সেই জিনিসটা
ইউনিক হতে হবে। কেমন? যেমন ধরো আমি বললাম যে ক্লাস 10 এর আমার বইয়ের সেট। তো ক্লাস 10 এর বইয়ের মধ্যে তোমার অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল আছে। অঙ্ক বই দুটো থাকতে পারবে না। অঙ্ক বই একটাই থাকবে। অর্থাৎ প্রত্যেকটা উপাদান যারা কিনা সেট তৈরিতে ব্যবহার হচ্ছে তারা একবারই থাকবে। আমরা পরে সেট সম্বন্ধে পড়বো। এই বাস্তব সংখ্যা বুঝতে গেলে যেটুকু কনসেপ্ট আমাদের দরকার হচ্ছে সেটুকুই আলোচনা করছি। তো সেট বলতে আমরা মোটামুটি একটা ধরে নিলাম যে একই রকম জিনিসের কালেকশন। তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। আমরা লিখছি স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট কারা? সেই স্বাভাবিক সংখ্যার সেট আমরা তাকে বলবো স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলবো? এই যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যাকে যদি টুকরো করা যায়, বাস্তব সংখ্যাকে যদি ভাঙা যায়, ভাঙলে অনেকগুলো এর মধ্যে ক্যাটাগরি পাওয়া যাবে, অনেকগুলো ভাগ পাওয়া যাবে, ছোট ছোট টুকরো পাওয়া যাবে। সেই টুকরোগুলো একসঙ্গে যদি জড়ো করা যায়, একসঙ্গে যদি একত্রিত করা যায়, তাহলেই হবে বাস্তব সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যে অনেকগুলো ছোট ছোট পার্ট আছে, সেই পার্টের সম্মিলিত রেজাল্টটাই হচ্ছে বাস্তব সংখ্যা। তার মধ্যে একটা পার্ট হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটা ইংরেজিতে আমরা বলবো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, এই স্বাভাবিক সংখ্যার সেটটা বোঝানোর জন্য আমরা এই সেটের নাম দিচ্ছি এন। বড় হাতের এন অক্ষর দ্বারা এই সেটকে প্রকাশ করব। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বলতে যাদেরকে বোঝায় তাদেরকে এন অক্ষর দ্বারা প্রকাশ করব। তো এন কারা? এন বলতে যেটা বুঝবে আমরা এইভাবে লিখবো এন। এন এর মধ্যে কারা থাকবে? এন এর মধ্যে যারা থাকবে তাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে, অর্থাৎ সেটের মধ্যে যারা থাকে তাদেরকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি এবং তাদের প্রত্যেকটাকে বলবো সেই সেটের এলিমেন্ট বা উপাদান। এগুলো জাস্ট বোঝানোর জন্য বলছি। এটা একটু বোঝার চেষ্টা করো। কিছু কিছু নতুন নতুন টার্ম আসবে, শিখতেও ভালো লাগবে এবং সেগুলোকে আমরা ব্যবহার করছি। যেমন এন, যেটাকে স্বাভাবিক সংখ্যা সেট বলছি, অর্থাৎ সেট অফ ন্যাচারাল নাম্বার বলছি, যেটা এন অক্ষর দ্বারা প্রকাশ করছি, তার মধ্যে কারা থাকছে? তার মধ্যে তারাই থাকছে যেগুলো গুনতে কাজে লাগে, অর্থাৎ গণনা করতে কাজে লাগে, কাউন্টিং করতে, গণনা করতে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি তাদেরকেই বলবো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এবার বলো, গণনা করতে কাদেরকে আমরা ব্যবহার করি? গণনা করতে, কোনো কিছু কাউন্ট করতে, আমার হাতে যেমন এই যে হাতে 3টে পেন রয়েছে, আমি যখন কাউন্ট করব প্রথমে বলবো 1 2 3। শুরু করছি কোথা থেকে? 1 থেকে শুরু করছি। অর্থাৎ কোনো কিছু কাউন্ট সবসময় আমরা 1 থেকে করি। স্কুলে তোমাদের যখন স্যার বা ম্যাডাম রোল কল করেন তখন কিন্তু রোল নাম্বার 1, রোল নাম্বার 2 থেকে কাউন্ট করে। অর্থাৎ স্টুডেন্টদের কাউন্ট করা হচ্ছে, কতজন স্টুডেন্ট ওই ক্লাসে উপস্থিত আছে। শুরু হচ্ছে 1 থেকে। তো আমরা ন্যাচারাল নাম্বার যে সেটের মধ্যে যারা থাকবে, যে এলিমেন্ট গুলো থাকবে, তাদের শুরু হচ্ছে 1 থেকে, তারপর হচ্ছে 2 3 4, এভাবে চলতেই থাকবে, এর কখনো শেষ হবে না। 1 2 3 4 করতে করতে কোথায় গিয়ে শেষ হবে? শেষ নেই। যার শেষ নেই সেটাকে আমরা অসীম বলি। যেটাকে গুণে শেষ করা যায় না তাকে অসীম বলি। অসীম চিহ্ন হচ্ছে ইনফিনিটি। এটাকে তোমরা অসীমও বলতে পারো। অসীম। একটা মরুভূমিতে বালি রয়েছে, সেই বালির কণাগুলো যদি একটা একটা করে গোনার চেষ্টা করো, কখন গুণে শেষ করতে পারবে? কখনো শেষ করতে পারবে না। তাহলে সেইখানে বলবো যে যতগুলো বালি আছে তার সংখ্যা হচ্ছে অসীম পর্যন্ত, অর্থাৎ গুণে শেষ করা যাবে না। তাহলে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কারা? ন্যাচারাল নাম্বার হচ্ছে তারাই যেগুলো গণনাতে কাজে লাগে, অর্থাৎ কাউন্ট করতে যেগুলোকে ব্যবহার করি তাদেরকে আমরা ন্যাচারাল নাম্বার বলি। তাহলে দেখতেই পাচ্ছ যে 1 2 3 4 এইগুলো প্রত্যেককেই কিন্তু সংখ্যা রেখার উপর আমি বসাতে পেরেছি। কাজেই এই ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যারা সেট, তারা সবাই কিন্তু বাস্তব সংখ্যা, অর্থাৎ বাস্তব সংখ্যার অন্তর্গত। এরা সবাই বাস্তব সংখ্যার মধ্যে বিলং করছে। বাস্তব সংখ্যার কিছুটা অংশ হচ্ছে এরা, পুরোটা নয় কিন্তু। দেখো পুরোটা আমি সংখ্যা রেখাটা এতটা টেনেছি, তার মধ্যে যে সংখ্যাগুলো লিখলাম বাস্তব সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে? 1 থেকে শুরু হচ্ছে। এইখান থেকে শুরু করে এইদিকে যারা যারা যাচ্ছে তারাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। একের পর এক গ্যাপ দিয়ে 2, 2 এর পর একটু, মানে এক সম পরিমাণ গ্যাপ দিয়ে দিয়ে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি সেই সংখ্যাগুলোকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাকে প্রত্যেককেই আমরা সংখ্যা রেখার উপর বসাতে যেহেতু পেরেছি, কাজে এরা বাস্তব সংখ্যা। পরেরটা যেটা আসছে সেটাকে আমরা বলবো, পরের যে সেটটা আছে এটা সেট নাম্বার যদি 1 দিই, পরের সেটটাকে আমি বলবো অখণ্ড সংখ্যার সেট। অখণ্ড, যেটাকে টুকরো করা যায় না, অখণ্ড সংখ্যা। তাহলে আমি সংখ্যাগুলোকে আস্তে আস্তে ক্লাসিফাই করছি, ভাগ করছি, শ্রেণী বিভাগ করছি। অখণ্ড মানে গোটা, হোল জিনিস, টুকরো নয়। তাহলে অখণ্ড ইংরাজি হচ্ছে হোল। হোল নাম্বার, হোল নাম্বারে ডব্লু নিয়েছি বড় হাতের। ডব্লু হচ্ছে হোল নাম্বার সিস্টেম, তার ডব্লু অক্ষর দ্বারা প্রকাশ করবো। তো অখণ্ড সংখ্যার মধ্যে কারা আছে? অখণ্ড সংখ্যার মধ্যে কারা আছে?
তো এইগুলো শেখার আগে তুমি বলো, আমি যদি একটা স্বাভাবিক ফোন নাম্বার লিখি, অর্থাৎ এইগুলোকে বাদ দিয়ে যদি একটা ফোন নাম্বার লিখি যেগুলো ফোন নাম্বার তৈরি হতে গিয়ে বাধা তৈরি করছে, এগুলো বাদ দিয়ে যদি আমি একটা র্যান্ডাম ফোন নাম্বার লিখি, তাহলে তোমরা দেখতে পাবে আমি একটা র্যান্ডামলি ফোন নাম্বার লিখছি 2 4 6 8 9 10। আমি একটা র্যান্ডামলি ফোন নাম্বার লিখেছি, দেখতে পাচ্ছ। তাহলে র্যান্ডামলি ফোন নাম্বার লিখতে গিয়ে যে সংখ্যাগুলো ব্যবহার করেছি আমরা কোথা থেকে নিয়েছি? স্যার স্বাভাবিক সংখ্যা থেকে কি নিয়েছি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে যারা থাকে তাদেরকে নিয়ে কি আমি ফোন নাম্বার তৈরি করেছি? হ্যাঁ, তাদেরকে নিয়ে ফোন নাম্বার করেছি, কিন্তু একটু সমস্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে কোথাও কিন্তু জিরো নেই। স্বাভাবিক সংখ্যার মধ্যে জিরো নেই, অর্থাৎ গুনতে গিয়ে আমরা কখনো জিরো থেকে শুরু করি না, শুরু করি 1 থেকে। তাহলে এই যে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার ব্যবহার করছি আমরা, সেই মোবাইল নাম্বারটার মধ্যে দেখতে পাচ্ছি কোথাও কোথাও জিরো রয়েছে, অর্থাৎ জিরো থাকলে সেই জিরোটা তো এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট, অর্থাৎ এই সেট থেকে তো পাবো না আমি। তাহলে মোবাইল নাম্বার, যাদের মোবাইল নাম্বারে শূন্য আছে, জিরো আছে, তাদের মোবাইল নাম্বার কিন্তু স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সেট থেকে আমরা ব্যবহার করতে পারি না বা পারবো না। কাজেই আমরা বলতে পারবো যে মোবাইল নাম্বার কখনো স্বাভাবিক সংখ্যা থেকে তৈরি করা যায় না, সাধারণভাবে ইন জেনারেল বলছি। তাহলে অখণ্ড সংখ্যা কারা? অখণ্ড সংখ্যা হচ্ছে গোটা গোটা সংখ্যা, যেটাকে ভাগ করছি না, কাটা যায় না। তাহলে তারা কারা? তারা হচ্ছে 0 থেকে শুরু করে 1 2 3 এই করতে করতে অসীম পর্যন্ত। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে একটাই পার্থক্য, ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছিল কোথা থেকে? 1 থেকে, আর হোল নাম্বার তার থেকে একটা ঘর বাঁদিকে চলে গেলাম, অর্থাৎ 0 থেকে শুরু হচ্ছে। 0 থেকে পুরো স্বাভাবিক সংখ্যাটা নিয়ে 0 এর সঙ্গে ইনক্লুড করে, যোগ করে পুরো স্বাভাবিক যে সংখ্যা, সেই সংখ্যার যে সেট, তাকে বলছি অখণ্ড সংখ্যার সেট। তাহলে এখন তোমরাই বলো, এই যে যে সংখ্যার একটা সেট পেলে অখণ্ড সংখ্যার সেট, সেখান থেকে তোমরা এবার পরিষ্কার বুঝতে পারছো এই অখণ্ড সংখ্যার দ্বারাই কিন্তু মোবাইল নাম্বার তৈরি করা যাচ্ছে। তাহলে এরা তৈরি করা যাচ্ছে না কেন? কারণ এরা, যারা যারা অসুবিধা করছিল মোবাইল নাম্বার তৈরি করতে, এ কিন্তু অখণ্ড সংখ্যা নয়, অর্থাৎ 8.2 দশমিক দিয়ে কোনো অখণ্ড সংখ্যা পাচ্ছি না, কোনো পূর্ণ সংখ্যা দিয়ে অখণ্ড সংখ্যা পাচ্ছি না, রুট কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে নেই, মাইনাসও নেই। তাহলে আমি বলতে পারবো যে অখণ্ড সংখ্যা কোথায় ব্যবহার করা যায়? মোবাইল নাম্বার তৈরি করতে আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন রকম যে ওটিপি আসে, তোমাদের অভিজ্ঞতা থেকে বলো, ওটিপি এই 0 থেকে শুরু করে 1 2 3 4 এরকম, এর মধ্যে কেউ না কেউ থাকে বা কারোর কম্বিনেশন থাকে, এটা হচ্ছে অখণ্ড সংখ্যার সেট। তার থেকে মোবাইল নাম্বার, ওটিপি, পাসওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। তারপরে পিন জেনারেট করতে পারি, বিভিন্ন বিভিন্ন পিন জেনারেট করতে পারি, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি। কার থেকে করতে পারি? অখণ্ড সংখ্যার যে নাম্বার গুলো রয়েছে সেই নাম্বার গুলো নিয়ে এগুলো তৈরি করতে পারি। তাহলে আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে যে কেন এরা মোবাইল নাম্বারে ব্যবহার করা হচ্ছে না, কারণ এরা অখণ্ড সংখ্যা নয়, যেগুলো আমি লিখেছি এরা অখণ্ড সংখ্যা, তাহলে এটা একটা মোবাইল নাম্বার হতে পারে। এরপরে যেটা পড়বো আমরা, সেটাকে বলবো পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যা বলতে বোঝাবে, ভালো করে লক্ষ্য করো, পূর্ণ সংখ্যাকে বলবো সেট অফ ইন্টিজার। জেড অক্ষর দ্বারা প্রকাশ করি, সেট অফ ইন্টিজার আমরা জেড অক্ষর দ্বারা প্রকাশ করব পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যা বলতে বোঝাবে যে এই যে সংখ্যা রেখাটা টেনে লাল লাল দাগ দিয়ে রেড কালারের যে নাম্বার গুলো লিখেছি, এরা সবাই পূর্ণ সংখ্যা। অর্থাৎ 0 এর ডান দিকে যারা আছে 1 2 3 4 করতে করতে, এবং 0 এর বাঁ দিকে যারা আছে সবাই মিলে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার কনসেপ্ট কোথা থেকে আসছে? ধরো কনসেপ্ট এখানে আসছে, আমার কাছে 4 টাকা আছে, পকেটে নিয়ে আছি, এবং আমার চেনা জানা দোকান থেকে আমি 6 টাকা দেনা করেছি। 4 টাকা পকেটে নিয়ে ঘুরছে, 6 টাকা দেনা করেছে। তো 6 টাকা যদি দেনা করি, আমি যদি সেটা হিসাব মিটিয়ে দিয়ে দিই, তাহলে দেখা যাবে এখনো সেই লোকটা আমার কাছে 2 টাকা পাবে মাইনাস। তো এইটা যখন প্রকাশ করব, মাইনাস দিয়ে যখন কোনো কিছু প্রকাশ করব, তখন কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার সেটে চলে আসতে হচ্ছে। কারণ পূর্ণ সংখ্যার মধ্যে -1 -2 -3 -4 -5 এরাও যেমন আছে, +1 +2 +3 এরাও আছে, শূন্যও আছে। তাহলে পূর্ণ সংখ্যার সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকছে, সেই এলিমেন্ট গুলোকে আমরা বলতে পারছি, বা যে উপাদানগুলো থাকছে সেই উপাদানগুলোকে আমরা বলতে পারছি যে কারা শূন্য থাকছে, +-1, অর্থাৎ +1ও থাকছে, -1ও থাকছে, দুটোকে একসঙ্গে +1 -1 লিখে দিলাম। ঠিক একই রকম ভাবে
টু থাকছে, মাইনাস টু থাকছে, তাহলে প্লাস মাইনাস টু থাকছে, প্লাস মাইনাস থ্রি থাকছে, এইভাবে যেতে যেতে কোথায় গিয়ে শেষ হবে? প্লাস মাইনাস অসীমে গিয়ে শেষ হবে। এটাকে যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখবো যে ওয়ান মাইনাস ওয়ান, টু মাইনাস টু, থ্রি মাইনাস থ্রি, এভাবে যাচ্ছে, মনে হচ্ছে দোলনায় দোল খাচ্ছে, একবার সামনে যাচ্ছে তো একবার পিছনে আসছে, সামনে যাচ্ছে পিছনে আসছে। মানে কি? মানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস টু, মাইনাস থ্রি প্লাস থ্রি, আস্তে আস্তে যেন দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, বৃত্তচাপটা বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার সেট বুঝতে পারলাম। পূর্ণ সংখ্যার সেট কি দিয়ে আমরা কোথায় কাজে লাগে? বিভিন্ন রকম হিসাব নিকাশ করতে আমাদের কাজে লাগে। কারণ যখন কেউ আমার কাছে টাকা পাবে তখন সেটাকে মাইনাস অক্ষর দ্বারা আমরা প্রকাশ করি, তখন কিন্তু পূর্ণ সংখ্যাগুলোকে আমরা ব্যবহার করি, যারা কিনা প্রত্যেকেই বাস্তব সংখ্যা। কেন? কারণ বাস্তব সংখ্যা হলে তাদেরকে সংখ্যা রেখার উপর বসানো যায়। তো দেখতে পাচ্ছ দেখে সংখ্যা রেখার উপর বসানো গেছে। তো এরা সবাই, আমি এখনো পর্যন্ত যে তিনটে সেট লিখেছি, এরা সবারই আলাদা আলাদা ধর্ম আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু এই বৈশিষ্ট্য এরা তিনজন জুড়ে গিয়ে কিন্তু বাস্তব সংখ্যায় প্রকাশ করছে। তাহলে এখন বুঝতে পারছো যে স্যার, তো বুঝতে তো পারলাম, তো আপনি একটু আগে যেটা বলছিলেন যে 2 আর 3-এর মাঝখানে একটা সংখ্যা আছে আড়াই, তো আড়াইও তো বাস্তব সংখ্যা, কারণ আড়াইটাকেও তো সংখ্যা রেখার উপর বসানো গেছে, কিন্তু এর মধ্যে তো কোথাও আপনি আড়াই লেখেননি, আড়াই লেখেননি। তাহলে আমরা আড়াই লিখবো। তার আগে এটাকে একটু জাস্ট কমপ্লিট করে দিই। এবার পূর্ণ সংখ্যা মানে জেড অক্ষর দ্বারা প্রকাশ করছি, তার মধ্যে আমরা লিখবো পজিটিভ রেশনাল নাম্বার, হ্যাঁ পজিটিভ ইন্টিজার, এটা হচ্ছে ইন্টিজার, জেড হচ্ছে সেট অফ ইন্টিজার। ধনাত্মক 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 পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? ধনাত্মক মানে কি? ধনাত্মক মানে যার ভ্যালু প্লাস পজিটিভ, তাকে বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা? ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যা, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। যেহেতু প্লাস মাইনাস দিয়ে দিয়ে লিখেছি, তাহলে বুঝতেই পারছো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে মানে জেড প্লাস, সেই সেটের মধ্যে কারা থাকবে? সেই সেটের মধ্যে সব প্লাস গুলো থাকবে, অর্থাৎ সেই সেটের মধ্যে থাকবে ওয়ান, টু, থ্রি, ফোর, প্লাস গুলো থাকবে। আর একটা হচ্ছে জেড মাইনাস, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কারা থাকবে? মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, এই করে করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এরা থাকবে। কিসের মধ্যে থাকবে? জেড প্লাস। জেড প্লাস কিন্তু ক্যাটাগরি নয়, মানে আমরা অনেক সময় দেখি যে মন্ত্রী আমলাদের যে সিকিউরিটি দেওয়া হয় সেখানে আমরা বলি জেড প্লাস সিকিউরিটি দেওয়া হচ্ছে, তো সেই জেড প্লাস কিন্তু এটা নয়। তো জেড প্লাস শুরু হচ্ছে কোথা থেকে? প্লাস ভ্যালু গুলো নিয়ে। তো জিরো তো অবশ্যই প্লাস মাইনাস কোনো ভ্যালুই নেই, অর্থাৎ জেড প্লাস বলতে বোঝা যাচ্ছে ধনাত্মক, ধনাত্মক অর্থাৎ যেটা পজিটিভ। তো জিরো না পজিটিভ না নেগেটিভ, মানে জিরোকে আমি এর মধ্যে ইনক্লুড করছি না। ভালো করে লক্ষ্য করলে দেখবে যে জেড প্লাস যেটা পেলাম, যেটা পূর্ণ সংখ্যার একটা অংশ, সেইটা আর এই যে যে স্বাভাবিক সংখ্যা, দুটো সেট একই হয়ে যাচ্ছে। স্বাভাবিক সংখ্যার যে সেট এন অক্ষর দ্বারা প্রকাশ করেছিলাম সেটার মধ্যে জিরো ছিল না, ছিল হচ্ছে ওয়ান, টু, থ্রি, ফোর, এই করতে করতে চলছিল। আর ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যেও ওয়ান, টু, থ্রি, ফোর এরাই যাচ্ছে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারবো যে জেড প্লাস যারা পূর্ণ সংখ্যার ধনাত্মক মান নিয়ে যে সেট তৈরি করা হচ্ছে এবং স্বাভাবিক সংখ্যার সেট, এরা দুজন সমান, একই একই উপাদান দিয়ে এরা তৈরি হয়েছে। আর একটা হচ্ছে জেড মাইনাস। এইটুকু আপাতত আমরা বুঝলাম। এইবার আমি যে প্রশ্নটা একটু আগে করেছিলাম যে 2 এবং 3-এর মাঝখানে যে সংখ্যাটা আছে আড়াই আছে, বা অন্য কোনো দশমিক আছে, যেমন 3 আর 4-এর মাঝখানে একটা সংখ্যা থাকতে পারে, 3.2 থাকতে পারে, তাহলে এই সংখ্যাগুলোও তো সংখ্যা রেখার উপর বসে আছে। তাহলে সেই সংখ্যাগুলো কোন সেট দিয়ে প্রকাশ করব আমরা? সেই সংখ্যাগুলো কোন সেট দিয়ে প্রকাশ করব? তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা যে সেট দিয়ে প্রকাশ করব সেটাকে আমরা বলবো সেট অফ রেশনাল নাম্বার, অর্থাৎ মূলদ সংখ্যার সেট। এইটা একটু ভালো করে আমাদের বুঝতে হবে। তার আগে আমি এইটুকু মুছে দিচ্ছি, তোমরা যেটুকু স্ক্রিনশট নেওয়ার দরকার স্ক্রিনশটটা নিয়ে নাও, বাদ বাকিটা আমি মুছে দিয়ে আমি সেট অফ রেশনাল নাম্বার আমি চলে যাব। অর্থাৎ খুব ইম্পর্টেন্ট বোঝার দিক থেকে। এবার আমরা আসল জায়গায় পৌঁছে গেলাম। সেট অফ রেশনাল নাম্বার কি অক্ষর দ্বারা প্রকাশ করছে? সেট অফ রেশনাল নাম্বার কি অক্ষর দ্বারা প্রকাশ করছে? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কারা? স্যার মূলদ সংখ্যা বলতে তাদেরকেই বোঝাবো যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। মানে কি? পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে লিখতে পারি। ওপরে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, মনে করো 2/3,
যে সংখ্যাগুলোকে এই আকারে প্রকাশ করতে পারবো, অর্থাৎ উপরে যেটা আছে সেটাকে আমি লব বলছি, নিচে যেটা আছে সেটাকে হর বলছি। অর্থাৎ উপরের যেটা আছে এখানে 2 আছে, 2 কে আমি বলছি পি, মানে এই অঙ্কের এই উদাহরণের ক্ষেত্রে 2 সমান পি আর 3 সমান হচ্ছে কিউ। তাহলে এই যে সংখ্যাটা পেলাম 2/3, এই সংখ্যাটাকে বলছি আমি মূলদ সংখ্যা। কি সংখ্যা বলছি? মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হতে গেলে লব আর হর আকারে অর্থাৎ পি আর কিউ আকারে আমরা তাকে প্রকাশ করতে পারবো। দশমিক যদি এখানে নিই, মনে করো দশমিক নিলাম 1.5, 1.5 একটা মূলদ সংখ্যা। কেন স্যার? 1.5 আমি যদি পয়েন্ট তুলে দিই, পয়েন্টের জন্য কত আসছে? 1, পরে যেটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য, কাটাকুটি করা যায়। 5 দিয়ে কাটলে এখানে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 2 10, তাহলে কত হলো? 3/2। তাহলে এটা একটা মূলদ সংখ্যা, এটাকে পি বাই কিউ আকারে লিখতে পেরেছি। কেন? কারণ পি হচ্ছে এখানে 3 আর কিউ হচ্ছে এখানে 2, নিচে যেটা থাকে সেটা হচ্ছে কিউ। তাহলে আমরা মূলদ সংখ্যা বুঝতে পারলাম যেটাকে পি বাই কিউ আকারে লেখা যায়। এইবার আসি আসল জায়গায়। তাহলে পি বাই কিউ আকারে লিখতে গেলে নিচে যেটাকে লিখছি, অর্থাৎ এক্ষেত্রে 3 লিখেছি, সেই নিচের সংখ্যাটা যেন কখনো শূন্য না হয়। নিচের সংখ্যাটা যেন কখনো শূন্য না হয়, অর্থাৎ পি বাই কিউ আকারে লিখলে কিউ যেন কখনো শূন্য না হয়। কিউ শূন্য লিখে কেটে দিলাম, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে কিউ এর মান কখনো শূন্য হলে চলবে না। অর্থাৎ যদি আমরা এরকম লিখি 2/0 লিখি, শূন্য একটা সংখ্যা, অখণ্ড সংখ্যার মধ্যে শূন্য ছিল, তাহলে 2/0 লিখি, তাহলে বলতে পারি যে স্যার পি সমান এখানে 2 আর নিচে যেটা আছে কিউ সমান 0। না, কিউ সমান 0 হলে সেটাকে মূলদ সংখ্যা বলবো না। কেন বলবো না? সমস্যা কোথায়? দুটো একটা শূন্য তো একটা সংখ্যা, সমস্যা এখানে দেখো আমি দুটো জিনিস ভাগ করছি কজনের মধ্যে। 2/0 মানে তো বোঝা যাচ্ছে যে দুটো জিনিস শূন্য জনের মধ্যে ভাগ করছি। কি করে ভাগ করব? কি করে ভাগ করবো? দুটো জিনিস নিয়ে এসেছি, এটা ভাগ করতে চাইছি, শূন্য জন মানে কেউই নেই। কেউ যখন নেই তাহলে ভাগটা কি করে সম্ভব? একজন থাকলে অন্তত দুটো পেনই তাকে দিয়ে দিতে পারতাম, কেউই নেই, কার মধ্যে ভাগ করবো? তার মানে ব্যাপারটা থিওরিটিক্যালি বোঝার দিক থেকে দেখতে পাচ্ছি এরকম ভাগ করা যায় না। তারপরেও যদি জোর করে ভাগ করার চেষ্টা করি, জোর করে ভাগ করার চেষ্টা করি, তো কি দাঁড়াবে? এখানে আমি 2 লিখলাম, তো শূন্যর সাথে কত গুণ করলে 2 হবে? শূন্যর সাথে 1 গুণ করলে 2 হবে? না, হবে না। শূন্যর সাথে তুমি এখানে যাই গুণ করবে না কেন সেটা শূন্য হবে। শূন্যের এমনই ক্ষমতা, শূন্যর সাথে তুমি যে সংখ্যায় গুণ করো না কেন রেজাল্ট কত আসবে? শূন্য। শূন্যর সঙ্গে তুমি যত বড় সংখ্যায় গুণ করো না কেন সেই রেজাল্ট আসবে কত? শূন্য। তাহলে এখানে শূন্যর সাথে আমি 1 গুণ করে না পাচ্ছি শূন্য, 2 গুণ করলেও শূন্য পাচ্ছি না, পাহাড় পর্বত নদী নালা গুণ করলেও শূন্য পাচ্ছি না, তাহলে ভাগই করা যাচ্ছে না। কি করে যাবে ভাগ করা? তাহলে নিচেই শূন্য থাকলে সমস্যাটা হচ্ছে। সেই কারণেই আমি বলে দেব যে মূলদ সংখ্যা হচ্ছে তারাই যাদেরকে কিন্তু পি বাই কিউ আকারে লেখা যাবে, কিন্তু নিচের কিউ সমান শূন্য হলে চলবে না, ভাগই করা যাচ্ছে না। তো স্যার ভালো কথা, নিচে শূন্য আমি দেবো না, এত যখন ঝামেলাই হচ্ছে তাহলে শূন্যকে নিচে দিলাম না। আচ্ছা, ওপরে দিতে পারবো কি? অর্থাৎ পি এর জায়গায় কি শূন্য লিখতে পারবো? স্যার এরকম লিখতে পারবো, 0/3 লিখতে পারবো। এটাকে পি বলছি 0 আর কিউ কে বলছি আমি 3, নিচে যেটা থাকে সেটা কিউ হয়। হ্যাঁ, এটা লেখা যাবে। পি এর বেলায় আমার আপত্তি নেই। কেন আপত্তি নেই? দেখি, আমার কাছে শূন্যখানা জিনিস আছে, শূন্য মানে কিছুই নেই, আমি 3 জনের মধ্যে ভাগ করে দিতে পারবো? হ্যাঁ পারবো। কটা পাবো? 1 2 3টে, মানে কিছুই দিলাম না, শূন্যখানা করে দিয়ে দিচ্ছি সবাইকে। তো শূন্যটা জিনিস 3-এর মধ্যে ভাগ করলে শূন্যই পাবে। কিছুই যখন নেই, আমি তোমাদের মিষ্টি খাওয়াচ্ছি, মনে করো শূন্যখানা মিষ্টি নিয়েছি, মানে অ্যাকচুয়ালি কিছুই মিষ্টি আনেনি। তো কজনের মধ্যে দিতে পারবো? যতজনের খুশি দিতে পারবো, যতজনের খুশি। নিচেই আমি 5 লিখি, 10 লিখি, 100 1000 যা লিখি ভাগ করে দিতে পারবো, কারণ কাউকে কিছুই দেওয়া লাগছে না। ভাগ করা যাবে, দেখি জোর করে ভাগ করা যায় কিনা। না, এখানে জোর করা লাগবে না, এমনি ভাগ হয়ে যাবে। তোমরা দেখো 3-এর সাথে কত গুণ করলে শূন্য হবে? 3-এর সাথে 0 গুণ করলে শূন্য হয়ে যাচ্ছে, রেজাল্ট কত আসছে? শূন্য। তাহলে নিচেই শূন্য থাকলে, কিউ এর জায়গায় শূন্য থাকলে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা আমরা বলতে পারছি না, কিন্তু ওপরে শূন্য থাকলে আমার কোনো আপত্তি নেই। তাহলে আমরা এখানে দেখে নিলাম এটাকে কি বলা হচ্ছে। এইটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। কারা? তারাই যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে। কাদের লেখা যাচ্ছে? লেখা যাচ্ছে হচ্ছে 1.5 কে লেখা যাচ্ছে, অর্থাৎ সমস্ত দশমিক সংখ্যাকে লেখা যাচ্ছে, এবং সমস্ত ভগ্নাংশ অর্থাৎ ভাগের আকারে যারা আছে, 5/7, তো ভাগের আকারে আছে, কি লিখবো? 5, নিচে হচ্ছে 7, উপরেরটা 5 হচ্ছে পি আর 7 হচ্ছে কিউ। তাহলে সমস্ত ভগ্নাংশ অর্থাৎ ভাগের আকার থেকে পেতে সমস্ত ভগ্নাংশ দশমিক এরা হচ্ছে মূলদ সংখ্যা। পি বাই কিউ আকারে এদেরকে লেখা যায়। স্যার এছাড়া অন্য কাউকে লেখা যায় না?
আমি 7 কে লিখতে পারবো না পি বাই কিউ আকারে, এটা তো ভগ্নাংশ নয়। হ্যাঁ, এটাকেও লিখতে পারবো পি বাই কিউ আকারে, অর্থাৎ 7 এর নিচে কিছু নেই মানে 1 লিখতে পারি। কেন স্যার 1 লিখতে পারি? 7টা জিনিস একজনের মধ্যে ভাগ করলে 7টাই পাবে। 7টা জিনিস নিয়ে এসেছি, একজনকে যদি দিই তো গোটাটাই তো পেয়ে যাবে, 7ই পাবে। তাহলে কোন সংখ্যার নিচে কিছু না থাকা মানে কি আছে? 1 আছে, অর্থাৎ অলওয়েজ কিউ ইকুয়াল টু 1 হবে। যদি কোনো সংখ্যা থাকে ভগ্নাংশ আকারে না থাকে, অর্থাৎ আমরা প্রথম যে সেটটা পড়লাম সেই সেটটা ন্যাচারাল নাম্বারের সেট, স্বাভাবিক সংখ্যার সেট পড়েছি, সেই সেটটাকেও আমি মূলদ সংখ্যার সেট হিসাবে বলতে পারবো। কেন? কারণ সেই সংখ্যার নিচেই সবসময় 1 থাকে ভাগ আকারে। আমরা এরকম লিখতে পারি 7-এর সঙ্গে কিন্তু 1 গুণ অবস্থায়ও আছে, লিখলেও বোঝায় গুণ, না লিখলেও বোঝায় 7 অক্ষে 7। বোঝা যাচ্ছে আমার কথা? তো পি বাই কিউ আকারে এদেরকে আমরা লিখতে পারছি। তাহলে কাদের কাদেরকে পি বাই কিউ আকারে লিখতে পারলাম সেগুলো দেখলাম। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যাদের নিয়ে আমরা আলোচনা করলাম, এতক্ষণ পর্যন্ত অর্থাৎ প্রথমে আমরা আলোচনা করেছিলাম স্বাভাবিক সংখ্যার সেট এন দিয়ে, তারপর অখণ্ড সংখ্যার সেট ডব্লিউ দিয়ে, তারপরে পূর্ণ সংখ্যার সেট জেড দিয়ে। এরা সবাই কিন্তু মূলদ সংখ্যার মধ্যে ঢুকে গেল, চলে আসলো মূলদ সংখ্যা। কিন্তু এদের মধ্যে বেসিক পার্থক্য রয়েছে, কারণ 2-এর 3 একটা সংখ্যা যেটাকে মূলদ সংখ্যা বলছি, কিন্তু এটাকে স্বাভাবিক সংখ্যা বলছি না, এটাকে অখণ্ড সংখ্যা বলছি না, বা এটাকে সেট অফ ইন্টিজার যেটা পূর্ণ সংখ্যা সেটাও কিন্তু আমরা বলতে পারছি না, কিন্তু এ মূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি সমস্ত সংখ্যা সেট, যেটা এই 3টে সেট যেটা আগে আলোচনা করলাম, তারা সবাই মূলদ সংখ্যার সেট। কিন্তু মূলদ সংখ্যার সেট হলে, অর্থাৎ মূলদ সংখ্যার মধ্যে যারা রয়েছে তারা থাকলেই যে আগের সেটটা তৈরি হচ্ছে সেটা নয়। অর্থাৎ 2-এর 3 এ কিন্তু ন্যাচারাল নাম্বারের সেটও হচ্ছে না, হোল নাম্বারের সেটও হচ্ছে না, ইন্টিজারের সেটও হচ্ছে, কিন্তু এ মূলদ সংখ্যা সেট। আশা করি এটুকু বুঝতে পেরেছো মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কোথায় বসাবো? সংখ্যা রেখায় স্যার। মূলদ সংখ্যা আমি যেখানে বসাবো সেখানে দেখো একটু লক্ষ্য করে, মূলদ সংখ্যা যে কোনো জায়গায় তুমি বসাতে পারো। এটা প্রত্যেকটা মূলদ সংখ্যায় আমি লিখে রেখেছি, প্রত্যেকটা সংখ্যার নিচে আমি 1 লিখে দিতে পারি। সেক্ষেত্রে উপরটা পি নিচেরটা কি হয়ে যাচ্ছে মূলদ সংখ্যা। তার বাইরে গিয়েও যদি আমি এর মাঝখানে সংখ্যা লিখি, যে কোনো সংখ্যা লিখি, তাহলে সেই সংখ্যাগুলোকেও আমি কিন্তু মূলদ সংখ্যা বলতে পারবো। বোঝো? 1-এর থেকে বড়, 2-এর থেকে ছোট, অর্থাৎ 1 আর 2 এর মাঝখানে একটা মূলদ সংখ্যা লিখো। স্যার 1 আর 2 এর মাঝখানে তো আমি 1.1 লিখতে পারি, 1 টাকা 10 পয়সা লিখতে পারি। এটা কি মূলদ সংখ্যা হবে? অবশ্যই দশমিক রয়েছে, মূলদ সংখ্যা হবে। দশমিকটা তুলে দাও, দশমিকটা তুলে দাও। দশমিকের জন্য আমরা জানি 1, আর পরে যে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, দুটোর জন্য 0। এই 0 কেটে গেল, তাহলে কত লিখছি? 11/10। অর্থাৎ 1 টাকা 10 পয়সার সমান বোঝায় যে 11 টাকা 10 জনের মধ্যে ভাগ করে দিচ্ছি, তাহলে 1 টাকা 10 পয়সা হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি মূলদ সংখ্যা বলতে পারছি। এইবার এই যে দুটো সংখ্যা লিখেছি, এই দুটো সংখ্যার মধ্যে অসংখ্য সংখ্যা লেখা যাবে। কেন লেখা যাবে? কারণ এই যে সংখ্যা রেখাটা আমি টেনেছিলাম, সংখ্যা রেখা টানতে গেলে কি হয়? একটা রেখা টানতে গেলে কতগুলো বিন্দু দশমিক পরপর বসে একটা সরলরেখা তৈরি করে। এই প্রত্যেকটা বিন্দুর জন্যই তো একটা করে আমি বাস্তব সংখ্যা পাবো, প্রত্যেকটা বিন্দুর জন্যই তো একটা বাস্তব সংখ্যা পাবো। তাহলে কতগুলো বিন্দু আছে একটা সংখ্যার উপরে? একটা সংখ্যা রেখার উপর কতগুলো বিন্দু আছে? একটা সংখ্যা রেখার উপর অসীম সংখ্যক বিন্দু আছে। তাহলে যে কোনো দুটো সংখ্যার মাঝখানে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা লেখা যাবে। আমরা এটা বুঝলাম। এইবার যেটা আমরা বলবো সেইটা, সেইটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যার একটা সেট থাকবে, আর বেশি দূর টানবো না, অমূলদ সংখ্যা সেট। মজা লাগছে তোমাদের? যদি মজা লাগে তো কমেন্ট করো। অমূলদ সংখ্যার সেট কারা? মূলদ সংখ্যার সেট তারাই ছিল যাদেরকে আমি পি বাই কিউ আকারে লিখতে পেরেছিলাম, যেখানে কিউ সমান 0 হচ্ছিল না। 0 লিখে কেটে দিচ্ছি, মানে 0 হচ্ছে না। অমূলদ সংখ্যা কারা? অমূলদ সংখ্যা হচ্ছে ডাইরেক্ট তারা যাদেরকে আমি পি বাই কিউ আকারে লিখতেই পারি না, পি বাই কিউ আকারে লিখতেই পারি না। এই ক্ষেত্রেও কিউ নট ইকুয়াল টু 0, যাদেরকে পি বাই কিউ আকারে লিখতেই পারি না। স্যার পি বাই কিউ আকারে যদি না লিখতে পারি তাহলে কি এদেরকে কি সংখ্যা রেখার উপর বসাতে পারবো? হ্যাঁ পারবো, সংখ্যা রেখার উপর বসাতে পারবো, বা পি বাই কিউ আকারে লিখতে পারবো না। মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো পরিষ্কার রকম ভাবে তুমি যদি আমি ব্যাখ্যা করে বলি, কিছু কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো দশমিকের পরে এতটাই বিস্তার থাকে যাদেরকে কিন্তু আমি পি বাই কিউ আকারে লিখতে পারি না। জাস্ট উদাহরণ দিচ্ছি। মনে করো √2, √2 হচ্ছে একটা সংখ্যা, রুটের মধ্যে 2 আছে। যদি রুটের থেকে বেরোই, অর্থাৎ এর যে ভ্যালু আসবে, √2 এর ভ্যালু, সেই ভ্যালুটা আসবে 1.14, এরকম কিছু একটা আসবে।
অর্থাৎ দশমিকের পরে এটা আসতেই থাকবে, আসতেই থাকবে, শেষ নেই কখনো। দশমিকের পরে এটা আসতেই থাকবে, এর কখনো শেষ নেই। তাহলে যদি শেষ না হয়, তাহলে এইটাকে পি বাই কিউ আকারে আমি কি করে লিখবো? কি করে লিখবো? আপনি যদি বলেন যে স্যার এর নিচে আমি 1 বসিয়ে দেবো, এটাকে পি বলবো, এটাকে কিউ বলবো? না, এটাকে পি বললে তুমি বসাবে কোথায়? এর নিজেরই তো একটা ভ্যালু আছে, √2 এর নিজেরই তো একটা ভ্যালু আছে। তো সেই ভ্যালুটাই তো আমি জানতে চাইছি। তুমি এর নিচে 1 বসাও, আমার কোনো আপত্তি নেই, এর নিচে 1 বসাও, এর নিজেরই তো একটা ভ্যালু আছে। তো ঠিক আছে, আমি এর নিচে 1 বসাচ্ছি। তাহলে এইটাকে কোথায় লিখবো? এইটার মান কত? 1.141, তারপরে আরো কিছু 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 ইচ্ছা মতন ডিজিট আসতেই থাকবে। তাহলে এইটাকে সংখ্যা রেখার উপর কোথায় বসাবো? আদৌ কি বসাতে পারবো? দেখি বসাতে পারি কিনা। আপনি তো বললেন যে যদি এটাকে পি বাই কিউ আকারে লিখি, তাহলে দশমিকের জন্য আমি 1 লিখবো, আর পরে কতগুলো সংখ্যা আছে তার জন্য প্রত্যেকটার জন্য একটা করে শূন্য লিখবো। বলেছিলাম, ঠিক আছে বলেছিলাম। তাহলে দশমিকের জন্য তুমি 1 লিখেছো, আর প্রত্যেকটা সংখ্যার জন্য একটা একটা করে শূন্য লিখেছো। আচ্ছা বলো তো, দশমিকের পরে এখানে কতগুলো সংখ্যা আছে? স্যার অসীম সংখ্যা আছে, অসীম। যদি অসীম সংখ্যা থাকে তাহলে কি এখানে অসীম খানা শূন্য লিখবো? অসীম মানে কি? যেটাকে কাউন্ট করা যাচ্ছে না। তাহলে এখানে কাউন্ট করা যদি না যায় সংখ্যাগুলো, তাহলে এখানে তুমি শূন্য কটা দেবে? সেগুলো কাউন্ট করা যাবে না। তাহলে কাকে পি বলবে, কাকে কিউ বলবে? তুমি পি আর কিউ আকারে এটাকে প্রকাশ করতে পারছো না। তাহলে √2 একটা সংখ্যা দেখলাম, যে সংখ্যাটা পি বাই কিউ আকারে আমি লিখতে পারছি না। তাদের মধ্যে একটা সংখ্যা হচ্ছে, উদাহরণ হিসাবে দেখলাম √2। রুটের মধ্যে যদি কিছু একটা থেকে যায় তাকে পি বাই কিউ আকারে লিখতে পারছি না। ও তার মানে কি স্যার, রুটের মধ্যে যারা যারা থাকবে তাদেরকে কাউকে কি পি বাই কিউ আকারে লেখা যাবে না? যাবে লেখা। কাউকে লেখা যাবে না সেটা বলছি না, কাকে লেখা যাবে কাকে লেখা যাবে না সেটা তোমরা দেখো। স্যার এটা কি সংখ্যা রেখার উপর স্থাপন করা যাবে? হ্যাঁ, সংখ্যা রেখার উপর স্থাপন করা যাবে। এর একটা ভ্যালু আছে, সংখ্যা রেখার উপর তুমি স্থাপন করতে পারবে, কিন্তু পি বাই কিউ আকারে লিখতে পারবে না। সংখ্যা রেখার উপর স্থাপন করতে অসুবিধা নেই। কিভাবে স্থাপন করব? কিভাবে স্থাপন করব? সংখ্যা রেখার উপরে, অর্থাৎ √2 এর একটা নির্দিষ্ট বসার জায়গা আছে, সেই জায়গাটা আমরা খুঁজে বের করতে পারি যেখানে √2ই বসবে। তাহলে সেই যদি √2 সেইখানে বসে, তাহলে বাস্তব সংখ্যার নিয়ম অনুসারে সেও বাস্তব সংখ্যা। সেটা বসানোর কৌশলটা আমরা যখন অঙ্ক কষবো তখন আমরা শেখাবো, জ্যামিতির সাহায্যে এটা শেখাবো, খুব সোজা, আমি শিখিয়ে দেবো। আপাতত অমূলদ সংখ্যাটাকে কন্টিনিউ করি। তাহলে স্যার √2 রুটের মধ্যে যদি কেউ থাকে তাহলে তাদেরকে কি, তাদের আমরা অমূলদ সংখ্যা বলছি। ভালো কথা, ঠিক তো, একদম পাক্কা? আমি বললাম না, পাক্কা না, এখানেও আমি কিন্তু কথা দিতে পারছি না, আমি কথা ঘোরাচ্ছি। কিরকম? যদি রুটের মধ্যে 4 থাকে, সেটাকে কিন্তু আমি পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি। কেন লিখতে পাচ্ছি? রুটের মধ্যে 4 মানে লিখতে পাচ্ছি 2 ইন্টু 2, 2 দুগুণী 4। রুটের মধ্যে দুটো থাকলে একটা বেরিয়ে আসে, 2, 2 বেরিয়ে আসলো। 2 কে আমরা লিখতে পারি 2/1। উপরেরটাকে পি বলছি, নিচেরটাকে আমি কিউ বলছি। পি সমান 2, কিউ সমান 1। পি বাই কিউ আকারে লিখতে পারলাম। কাকে লিখতে পারলাম? রুটের মধ্যে যে থাকছে। তাহলে এর সঙ্গে এর পার্থক্য, এটাকে পি বাই কিউ আকারে লিখতে পারছে না, একে পারছে। কারণ তোমরা লক্ষ্য করো, 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 4 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে পূর্ণ একটা সংখ্যার বর্গ করলে পাওয়া যাচ্ছে। একটা সংখ্যা 2, তার বর্গ করলে 4 পাচ্ছি। তো রুটের মধ্যে থেকে যখন বেরোচ্ছে তখন তো 2 আকারেই বেরিয়ে যাচ্ছে। 4 যখন রুটের থেকে বেরোচ্ছে তখন 2 আকারে বেরোচ্ছে। 2 একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে √4 যার ভ্যালু কিনা 2, তাহলে রুট যদি একটা মূলদ সংখ্যা হয়, অর্থাৎ পি বাই কিউ আকারে লেখা যায়, তাহলে √4 কে পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি। তাহলে একটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হচ্ছে না। তাহলে কি করে বুঝবো কোনটা মূলদ কোনটা অমূলদ? রুটের মধ্যে থাকলে তো গুলিয়ে গেল, কেউ মূলদ এ মূলদ হয়ে গেল, এই অমূলদ হলো। একে পি বাই কিউ আকারে আমি লিখতে পারলাম না, একে পি বাই কিউ আকারে লিখতে পারলাম না, কিন্তু একে লিখতে পারলাম। দেখো, সোজা ভাবে আমি যদি দেখি, রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে এবং সেটা যদি পূর্ণবর্গ হয়, মানে একই সংখ্যা দুইবার গুণ করে পাওয়া যায়, যেমন 4 কে দুইবার গুণ করে পেয়েছিলাম। এখানে যদি আমি 9 লিখি, 9 লিখলে কি হবে? 3 ইন্টু 3 হবে। তাহলে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এর থেকে বেরোলে পরে 3 বেরিয়ে আসবে। তাহলে এখানে 2 পেলাম, 2 গুণ 2 করলে 4 হচ্ছে, 3 গুণ 3 করলে 9 হচ্ছে, 4 গুণ 3 এর পরে কত আসবে? 4 গুণ 4 করলে কত আসবে স্যার? 16 আসবে। তাহলে এরা এরা সবাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল বা রুট। তাহলে এরা সবাই কিন্তু মূলদ সংখ্যা, এদের সবারই একটা ভ্যালু বেরিয়ে আসবে। রুট এদেরকে আটকে রাখতে পারবে না, অর্থাৎ এরা রুটের বাইরে বেরিয়ে আসার ক্ষমতা রাখে। এরা হয়ে যাচ্ছে সবাই
মূলদ সংখ্যা পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি। এবার এই মনে করো যে √2 আর √3 এই √4 এর মাঝখানেও তো একটা সংখ্যা আছে √3, এ কিন্তু রুটের বাইরে পূর্ণ সংখ্যা আকারে বেরোতে পারছে না। অর্থাৎ আমি এমন কোনো সংখ্যা আমার জানা নেই, এমন কোনো সংখ্যা আমার জানা নেই যে সংখ্যা দুটো গুণ করলে √3 হবে। সেই কারণেই আমরা এটাকে মূলদ সংখ্যা বলছি, পি বাই কিউ আকারে একে প্রকাশ করতে পারছি না। তাহলে আমরা বুঝতে পারলাম রুটের মধ্যে তাদেরকেই আমরা অমূলদ সংখ্যা বলবো, যারা পূর্ণবর্গ নয়। অর্থাৎ আমরা বলতে পারবো √x হচ্ছে একটা অমূলদ সংখ্যা যেখানে x হলো পূর্ণবর্গ নয়। যদি পূর্ণবর্গ হয়ে যায় তো সে তো বেরিয়ে আসছে, নয় যেমন পূর্ণবর্গ ছিল, সে √9 পূর্ণবর্গ ছিল, সে বেরিয়ে আসছিল রুট থেকে। অমূলদ সংখ্যা যদি এক্সটা পূর্ণবর্গ না হয়, তাহলে 9 তো পূর্ণবর্গ, 9 বসিয়ে দিলে সেটা অমূলদ হচ্ছে না, মূলদ হয়ে যাচ্ছে। 16 বসিয়ে দিলে মূলদ হয়ে যাচ্ছে। তাহলে এই 9, 16, 25, 36 এদেরকে বাদ দিয়ে যদি কোনো সংখ্যা ভেতরে লেখো তাহলে সেটা হয়ে যাচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে √2 একটা অমূলদ সংখ্যা, -√3 একটা অমূলদ সংখ্যা, -√7 একটা অমূলদ সংখ্যা, +√7 একটা অমূলদ সংখ্যা। রুট দিয়ে আমরা অমূলদ সংখ্যা পেয়ে গেলাম। আর কি কেউ আছে স্যার অমূলদ সংখ্যা? এ তো খুব ঝামেলা তৈরি করলো, পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি না, কিন্তু একে আবার সংখ্যা রেখায় উপর বসাতে পারছি। হ্যাঁ, আরো আছে কিছু অমূলদ সংখ্যা। যে অমূলদ সংখ্যাগুলো আছে তার মধ্যে একটাকে আমরা বলবো পাই। পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। পাই আমরা পড়েছি ক্লাস 8 পাই চার্ট পড়েছিলাম, পাই চিত্র পড়েছিলাম, এবং আমরা পরিমিতি চ্যাপ্টার করতে গিয়ে সেখানে যখন বৃত্ত করতে গিয়ে কিন্তু পাই সম্বন্ধে আমাদের ধারণা হয়েছিল যে পাইটা কি। তো পাই কি, আমরা কিন্তু পায়ের যা ভ্যালু আছে সেই পায়ের ভ্যালুকে পি বাই কিউ আকারে লিখতে পারবো না। স্যার এটা তো মানতে পারলাম না, পায়ের ভ্যালুকে পি বাই কিউ আকারে লিখতে পারবো না, কি করে সম্ভব এটা? আপনিই তো পড়িয়েছিলেন ক্লাসে যে পাই সমান লিখেছিলাম 22/7, 22/7 লিখেছিলাম, পায়ের মান লিখেছিলাম 22/7। তাহলে এটাকে পি বলবো, এটাকে কিউ বলবো, হয়ে গেল পি বাই কিউ। পাই সমান 22/7, পি সমান 22, কিউ সমান 7, হয়ে গেল পি বাই কিউ আকারে লিখে দিয়েছি। তাহলে আপনি কেন বলছেন যে অমূলদ সংখ্যার তালিকার মধ্যে পাই ঢুকে গেল? পাই তো মূলদ সংখ্যা, পি বাই কিউ আকারে লিখতে পেরেছি, যেখানে কিউ শূন্যও লিখিনি, 7 লিখেছি। এক্স্যাক্টলি এটাই আমার বলার দরকার। এটা পড়িয়েছিলাম ক্লাসে, এখন কি বলবো? ক্লাসে এটা পড়িয়েছিলাম, কিছু কিছু কথা বলেছিলাম, যেটা মনে করার চেষ্টা করো। দেখো পাই মানে কি? পাই কোথা থেকে পড়িয়েছিলাম? বৃত্ত চ্যাপ্টারে। পাই হচ্ছে একটা, যদি বৃত্ত আঁকি, আমি বৃত্ত আঁকছি, বৃত্ত কি একটা বিন্দুকে এমন ভাবে ঘিরছি যাতে করে বিন্দুটা ঠিক মিডিল পয়েন্টে থাকে, তাহলে একটা বৃত্ত হয়ে যাচ্ছে। এই বিন্দুটাকে একটা ঘিরলাম, এমন ভাবে ঘিরলাম যাতে বৃত্তটা মিডিল পয়েন্টে থাকে। যেটাকে ঘিরলাম তাকে কেন্দ্র বলছি, যা দিয়ে ঘিরলাম সেটাকে বলছি পরিধি। তো আমরা পায়ের কনসেপ্ট পড়েছিলাম। এই যে বৃত্তটা তৈরি করেছি, বৃত্ত তৈরি করতে মনে করো আমি একটা সুতো নিয়েছিলাম, সুতোটা এরকম গোল করে পেঁচিয়ে দিলাম, হয়ে গেল একটা বৃত্ত। তো এই বৃত্তটা করতে গিয়ে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব তাকে বলছি ব্যাসার্ধ, এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব তাকে বলছি ব্যাসার্ধ। তাহলে দুটো ব্যাসার্ধ কেন্দ্র থেকে মিলে হয়ে যাচ্ছে ব্যাস, তাহলে এই ক্ষেত্রে এবি হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাস। পাই কাকে বলছিলাম? পাই বলছিলাম, মনে করে দেখো, পাই বলছিলাম যে বৃত্তের পরিধি, অর্থাৎ যে সুতোটা লেগেছে বৃত্তটা তৈরি করতে গিয়ে সেই সুতোটার যে মাপ, অর্থাৎ বৃত্তের পরিধি, এটা বলছিলাম বাই বৃত্তের ব্যাস এবি, এটাকে আমরা কি বলছিলাম? পাই বলছিলাম। ভালো করে লক্ষ্য করে, এটাকে পাই বলছিলাম। যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নের উত্তর দিচ্ছি, পাই বলছিলাম। এবার ধরো আমি কোন একটা বৃত্তের ব্যাস এ থেকে বি পর্যন্ত 1 সেন্টিমিটার নিলাম, বা 1 একক নিলাম, 1 সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, যা খুশি নিলাম। অর্থাৎ বৃত্তের ব্যাস এ বি আমি 1 ইউনিট নিলাম। যদি নেই, এমন একটা বৃত্ত তৈরি করলাম যার এ থেকে বি পর্যন্ত ব্যাসটা হবে 1, তাহলে কি লিখতে পাচ্ছি? পরিধি বাই ব্যাসের জায়গায় 1 লিখতে পাচ্ছি, পরিধি বাই ব্যাস। পরের লাইনে লিখতে পাচ্ছি পাই সমান পরিধি। অর্থাৎ যদি কোনো বৃত্ত আঁকি যে বৃত্তের ব্যাস হচ্ছে 1 একক, তখন সেই বৃত্তের যে পরিধি হচ্ছে, যে সুতোটা লাগছে বৃত্তটা তৈরি করতে গিয়ে, তাকে আমরা বলছি পাই। আর এই সুতোটার দৈর্ঘ্য যদি তুমি মেপে দেখো, তখন
এই সুতোটার দৈর্ঘ্য যদি তুমি তখন মেপে দেখো, অর্থাৎ পাই মানে পরিধি হয়ে যাচ্ছে, কোন পরিধি? যার ব্যাস 1, সেই বৃত্তের পরিধি তুমি যদি মেপে দেখো, সেটা কিন্তু 22/7 হবে না। অর্থাৎ 22/7 যে মান তার খুব কাছে আসবে। অর্থাৎ এই 22/7 কে 22-কে 7 দিয়ে ভাগ করলে যেটা পাবো, সেই যে মান, সেই মানের খুব কাছের মান হচ্ছে পায়ের মান। অর্থাৎ পায়ের মান যদি আমি লিখি, পাই সমান আমরা যদি এই সেই দড়িটা, যে দড়িটা দিয়ে এই বৃত্তটাকে তৈরি করেছিলাম, যার ব্যাস ছিল 1 মিটার বা 1 একক, তার মান দাঁড়াবে 3.1415 ডট 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 এরকম আসতেই থাকবে, আসতেই থাকবে, এর কোনো শেষ নেই, এর কোনো শেষ নেই। এটা হচ্ছে পায়ের মান। দশমিকের পরে এই যে সংখ্যাগুলো আসছে, সংখ্যাগুলো আসতেই থাকবে, কখনো শেষ নেই, এবং কোনো মিলও নেই, কোনো মিল নেই, সিমেট্রি নেই। পৌনপৌনিকে যেমন একই সংখ্যা ঘুরে ফিরে বারবার আসে, এর ক্ষেত্রে বারবারও আসবে না। তো এই হচ্ছে পায়ের মান, ব্যাসের মান, যার সরি পরিধির মান, যার ব্যাস হচ্ছে 1। এবার স্যার 22/7 মানে কত? 22/7 যেটাকে লিখছিলাম, 22-কে 7 দিয়ে তোমরা ভাগ করবে, 7 দিলে যেটা ভাগ করলে যেটা আমরা পাবো 22-কে 7 দিয়ে, সেটা হচ্ছে 22 লিখি এখানে, এখানে যদি আমি ডাইরেক্ট, আবার ভাগ মিলবে না, কিন্তু এটা মিলবে না, আবার এটা রিপিট হবে 1 4 2 8 5 7, আবার এটা রিপিট হবে। তাহলে কি বলতে পারছি? বলতে পারছি দেখো, এই যে 22/7-কে যে যদি ভাগ করা যায়, 22/7 দিয়ে ভাগ করলে এর যে ভ্যালুটা আসছে, সেই ভ্যালুটা 3.1422 পর্যন্ত যদি আমি নিই, দশমিকের পর যদি 3 ঘর নিই পায়ের মান, দশমিকের পর যদি 3 ঘর নিই, তাহলে মোটামুটি কাছাকাছি আসছে। এও 3.141, 3.142, দশমিকের পরে সহস্রে গিয়ে 1 বেড়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো দুটোর ভ্যালু খুব কাছাকাছি, দুটোর ভ্যালু খুব কাছাকাছি। সেই জন্য আমরা বলেছিলাম পাই সমান 22/7, মোটা মোটা ভাবে হিসাব করতে গেলে, অর্থাৎ 22/7 ধরে যদি আমরা হিসাব করি, তাহলে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টের ভুল, এরর সামান্য কিছু আসবে। কিন্তু আমরা যদি পরিষ্কার ভাবে লিখি, পাই ইকুইভ্যালেন্ট টু 22/7, অর্থাৎ 22/7 যে মান, সেই মানের খুব কাছের মান হচ্ছে পাই, সেই কাছের মানটা হচ্ছে পাই। কিন্তু অ্যাকুরেট পাই সমান 22/7 সেখানে লিখেছিলাম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি ভুল লেখা হয়েছিল। পায়ের যে মান দাঁড়াচ্ছে, সেই মান আর 22/7 মান খুব কাছে, ভীষণ কাছে। এবং 22/7 হচ্ছে একটা মানে পূর্ণ সংখ্যার ভাগফল আকারে লিখতে পাচ্ছি, এবং আমাদের পক্ষে মনে রাখার সুবিধা, সেই জন্য পাইকে 22/7 ধরে আমরা অঙ্ক করি। এটা এতটাই কাছের যে 22/7 ধরে অঙ্ক করলে আমাদের যদি কোথাও ভুল হয়, সেই ভুলটাও খুব নগণ্য হবে, কনসিডারেবল হবে। তাহলে পাই কিন্তু 22/7 নয়, পায়ের মান 22/7 কাছে। তাহলে পায়ের মান কত? তুমি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পায়ের মান, এরপরে দশমিকের পর অসংখ্যবার আসবে, কিন্তু 22/7 করলে যেটা আসবে, সেটা হচ্ছে দশমিকের পর যে সংখ্যাগুলো আসছে, সেই সংখ্যাগুলো বারবার রিপিট হতে হতে আসছে। দেখতেই পাচ্ছ 3.142857 ভাগ করে দেখবে, 142,857, 142,857, অর্থাৎ এটাকে আমরা পৌনঃপৌনিক দিয়ে লিখতে পারি বা আবৃত দশমিক দিয়ে লিখতে পারি। যে সংখ্যাটা বারবার রিপিট হয় তাকে আবৃত দশমিক দিয়ে আমরা লিখতে পারবো। কিন্তু এইটা কিন্তু একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাইকে 22, মানে পাইকে আমরা কিন্তু একটা মূলদ সংখ্যা বলতে পারবো না, কারণ একে সেই ক্ষেত্রে p/q আকারে লেখাই যাবে না। কেন লেখা যাবে না? একটু আগেই বলেছিলাম, দশমিকের পরে কতজন আসবে এর শেষই নেই, কি করে দশমিক তুলবে তবে? তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, বা যেটুকু নোট করার দরকার করে নাও। আমরা মোটামুটি এই কনসেপ্ট গুলো আগে শিখেছিলাম, সেইগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে আমরা যে অমূলদ সংখ্যা পেলাম, সেই অমূলদ সংখ্যার যে সেট, অমূলদ সংখ্যার মধ্যে যারা যারা থাকবে, সেই সংখ্যাগুলোকে আমি যদি এখানে লিখি, তাহলে দেখতে পাচ্ছি √2, -3, এরা রুটের মধ্যে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে, তাহলে অমূলদ সংখ্যা। আর কারা? একটু আগে দেখলাম পাই হচ্ছে একটা সংখ্যা, সে, কারণ এর ভ্যালু 22/7 খুব কাছে, 22/7 নয়। আর একটা সংখ্যা আছে এক্সপোনেনশিয়াল ই, আর একটা সংখ্যা আছে এক্সপোনেনশিয়াল ই। ইটা কি স্যার? ইটা হচ্ছে, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, সেটা আমি এর একটা এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশনটা লিখছি না, লিমিট দিয়ে লিখতে হবে, তোমরা বুঝতে পারবে না। ই, ই মানে হচ্ছে একটা সংখ্যা যার ভ্যালু 2 এবং 3-এর মধ্যে, 2 আর 3-এর মধ্যে ইর ভ্যালু থাকে, অর্থাৎ ই সমান 2.71, এরকম দশমিকের পর আসতেই থাকে।
এটাকেও আমরা ইরেশনাল নাম্বার বা অমূল সংখ্যা বলছি, কারণ একেও আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। যদি আমরা গ্রাফের আকারে দেখি ই কে, ইর গ্রাফ এক্সপোনেনশিয়ালি এরকম থাকে, ই এর গ্রাফ, অর্থাৎ ইও একটা অমূলদ সংখ্যা। তো আপাতত এরকম দুটো অমূলদ সংখ্যা, ট্রান্সজেন্ডার অমূলদ সংখ্যা আমরা পেয়েছি, পাই এবং ই। এর বাইরেও যারা ম্যাথামেটিশিয়ান তারা আরো গবেষণা করছে আরো অসংখ্য, মানে আরো কোনো অমূলদ সংখ্যা আছে কি না পাই এবং ই এর মতো। তাহলে আমরা মোটামুটি অমূলদ সংখ্যা বললে তোমরা বুঝবে যে রুটের মধ্যে যারা আছে তারা হচ্ছে অমূলদ সংখ্যা। -3 একটা অমূলদ সংখ্যা। ভুল করেও কিন্তু এটা লিখে ফেলো না, আমি কিন্তু এখানে -3 অমূলদ সংখ্যা লিখেছি, তুমি আবার এইটা করে ফেলো না। মাইনাসটাকে রুটের মধ্যে দিয়ে দিলে না, মাইনাসটাকে রুটের মধ্যে দিলে প্রথমে আলোচনা করে দিয়েছি এটা আর বাস্তব সংখ্যাই থাকছে না। কেন? কারণ এর স্কোয়ার করলে মাইনাস চলে আসছে। প্রথমে যেটা বলেছিলাম মনে করে দেখো, যে কোনো কিছু বাস্তব সংখ্যা হতে গেলে সেই সংখ্যার বর্গ করলে, স্কোয়ার করলে তার ভ্যালু পজিটিভ হতে হবে, অর্থাৎ জিরো থেকে ডান দিকে থাকতে হবে তার ভ্যালু। কিন্তু এর ভ্যালু, অর্থাৎ এই দুটো কিন্তু সমান নয়, গুলিয়ে ফেললে কিন্তু মুশকিল আছে। খুব সোজা জিনিস কিন্তু গোলাবে না। এই দুটোর মধ্যে পার্থক্য কি? -√3 একটা হচ্ছে √(-3), একটা হচ্ছে রুটের মধ্যে -3, একটা হচ্ছে রুটের বাইরে -3। অর্থাৎ এটাকে যদি তুমি স্কোয়ার করো, স্কোয়ার করলে কি হবে? -√3 ইন্টু -√3 হলো, মাইনাসে মাইনাসে প্লাস, রুটের মধ্যে দুটো তিনের জন্য একটা বেরিয়ে আসলো, এইটা। আর এটার যদি স্কোয়ার করো কি দাঁড়াচ্ছে? এটার স্কোয়ার করলে কি দাঁড়াচ্ছে? এটার স্কোয়ার করলে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে √(-3) ইন্টু √(-3). দুটো রুটের মধ্যে যা আছে সেই একটা বেরিয়ে আসবে 3, -3 বেরিয়ে আসলো, -3 এখানে আছে, শূন্যের বাঁ দিকে আছে, অর্থাৎ এটা নেগেটিভ সংখ্যা। তাহলে এটা কিন্তু আর বাস্তব সংখ্যাই হবে না। যদি গুলিয়ে যাই, বারে বারে ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা এক নজরে যেটা করলাম সেই জিনিসটাকে যদি আমরা আবার আলোচনা করে যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এই যে যে বাস্তব সংখ্যাকে ভাগ করেছিলাম, অর্থাৎ প্রথম থেকে যে সেটগুলো নিয়েছিলাম, সেই সেটগুলো যদি লিখি, প্রথমে সেটগুলো নিয়েছিলাম সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। তারপর নিয়েছিলাম অখণ্ড সংখ্যার সেট, সেট অফ হোল নাম্বার। তারপর নিয়েছিলাম পূর্ণ সংখ্যার সেট, সেট অফ ইন্টিজার। তারপর নিয়েছিলাম রেশনাল নাম্বারের সেট। তারপর নিচ্ছি অমূলদ সংখ্যার সেট। এই সমস্ত কিছু মিলিয়ে অমূলদ সংখ্যার সেট, অর্থাৎ এই সমস্ত সেট যারা যারা আছে, এই সেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে, কিছু সংখ্যা আছে, এই সেটের মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে। এই সমস্ত কিছুকে যদি একসঙ্গে জড়ো করা যায়, একটা ঝুড়ির মধ্যে রাখা যায়, তাহলে ঝুড়িটা যেটা তৈরি হবে সেটাই হচ্ছে বাস্তব সংখ্যা। দেখতে কেমন হবে? দেখতে হচ্ছে এই যে একটা সংখ্যা, অর্থাৎ এদের প্রত্যেককেই কিন্তু আমরা একটা বিন্দু দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, বসাতে পারি সংখ্যা রেখার উপরে। এদেরকে আমরা বাস্তব সংখ্যা বলছি। এবার এই বাস্তব সংখ্যা সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, পরবর্তীতে আমরা বাস্তব সংখ্যা সংক্রান্ত অঙ্কগুলো করব। তার আগে অমূলদ সংখ্যাটাকে যদি আরেকটু কমপ্লিট করি, এটুকু লিখে নাও, অমূলদ সংখ্যা যদি আরেকটু কমপ্লিট করি, তাহলে এরকম একটা অমূলদ সংখ্যা যদি বলে তোমরা একটা অমূলদ সংখ্যা লেখো তো, কেমন পারো? তো তুমি কি করবে? অমূলদ সংখ্যা লেখার কথা বললে তুমি এগুলো ফার্স্টে লিখে দেবে, এরা হচ্ছে অমূলদ সংখ্যা। তারপরে যদি বলে যে অন্য একটা অমূলদ সংখ্যা লেখো, কিরকম? যে একটা অমূলদ সংখ্যা লেখো, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি, বেশি দূর এগোবো না। আমি বললাম 1 আর 2 এর মাঝখানে একটা অমূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা যার ভ্যালু 1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট, অর্থাৎ 1 আর 2 এর মধ্যে একটা অমূলদ সংখ্যা লেখো। কিভাবে লিখবে? তাহলে 1 আর 2 এর মধ্যে কি কি সংখ্যা থাকতে পারে? 1 টাকা 2 টাকার মধ্যে কে কে থাকতে পারে? 1 টাকা 2 টাকার মধ্যে 1 টাকা 20 পয়সা থাকতে পারে, 1 টাকা 30 পয়সা, 1 টাকা 31 পয়সা, যা খুশি থাকতে পারে। অর্থাৎ 1 আর 2 এর মাঝখানে তুমি তোমার ইচ্ছা মতো একটা সংখ্যা দশমিক দিয়ে নিয়ে নেবে। আমি কত নিলাম? 1 টাকা 20 পয়সা নিলাম। নিতে পারি। কেউ যদি মনে করে না স্যার 1 টাকা 20 পয়সা আমি নেব না, 1 টাকা 10 পয়সা নেব, নাও না, অসুবিধা কোথায়? 1 টাকা 10 পয়সা। তাহলে অমূলদ সংখ্যা বলতে আমরা যেটা বুঝেছি, অমূলদ সংখ্যা হচ্ছে যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না। কেন লেখা যাচ্ছে না? কারণ দশমিকের পরে এর শেষ নেই এবং মিলও নেই। দশমিকের পরে শেষ নেই, চলতেই থাকবে, এবং মিলও নেই। তাহলে সেইটাই আমি লিখে দেবো। ধরো 1.1, যেটা কিনা 1 এবং 2 এর মধ্যে আছে একটা সংখ্যা। এবার এটাকে কি বলছি? মনে করো 1 লিখলাম, 001 লিখলাম, 3টে 0 1 লিখলাম, 4টে 0 এক একটা করে 0 বাড়িয়ে যাচ্ছি, 1 লিখলাম। তারপর নিশ্চয়ই বুঝতে পারছো এর পরেরটা কত হবে। প্রথমে 1 টাকা 10 পয়সা লিখেছি, যেটা কিনা 1 আর 2 এর মাঝখানে অবস্থিত। তারপরে লিখেছি 1, দুটো শূন্য 1, 3টে শূন্য 1,
4টে শূন্য 1, কটা শূন্য হবে? 5টা শূন্য 1, 6টা শূন্য। তাহলে বুঝতে পারছো এইভাবে চলতে থাকলে এর কখনো শেষ হবে না। একটা একটা করে শূন্য বাড়তে বাড়তে যাচ্ছে, একটা একটা করে শূন্য বাড়তে বাড়তে যাচ্ছে, এর কখনো শেষও হবে না, যেটা কিনা 1 আর 2 এর মধ্যে অবস্থিত। এবং এটাকে পি বাই কিউ আকারেও লেখা যাবে না, কেন? কারণ এটা শেষ নেই, মানে তো অসীম পর্যন্ত যাচ্ছে। তাহলে এটাকে তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে না। কাজেই এরা হয়ে যাবে একটা অমূলদ সংখ্যা। কারা? 1 আর 2 এর মাঝখানে। যদি বলতো স্যার 2 আর 3 এর মাঝখানে একটা অমূলদ সংখ্যা লেখো, যদি বলতো, তাহলে এখানে 2 লিখে দিতাম। 2 আর 3 এর মাঝখানে একটা সংখ্যা 2 টাকা 10 পয়সা হতে পারে। তারপরে এই জিনিসটা রিপিট করে যেতাম। 1 লিখতাম, 2টো শূন্য লিখতাম, আর 1 লিখলাম, 3টে শূন্য লিখতাম, আর 1 লিখতাম, আরো একটা শূন্য বাড়িয়ে দিতাম। এখানে যে একই লিখতে হবে তার কোনো মানে নেই, এখানে এক বাদে অন্য সংখ্যাও তুমি লিখতে পারো। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে এটা লিখলাম। এইভাবে কিন্তু আমরা অমূলদ সংখ্যা পেতে পারি কোন একটা সংখ্যার মাঝখানে গিয়ে, যেটা পরীক্ষায় তোমাদের দেবে এবং যখন অঙ্ক কষাবো তখনও তোমরা বুঝতে পারবে। তাহলে বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে তারাই যারা কিনা সংখ্যা রেখার উপর বসানো যায়। এই সংখ্যার উপর কাদের বসানো যায়? বাস্তব সংখ্যার একটা পার্ট হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা স্বাভাবিক সংখ্যা সেট বলছি, গণনার ক্ষেত্রে ব্যবহার করি। সেট অফ হোল নাম্বার, যেটা হচ্ছে মোবাইল ফোন, ওটিপি, পিন, পাসওয়ার্ড এর ক্ষেত্রে ব্যবহার করি। এটা হচ্ছে ইন্টিজার, রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা, এগুলো সমস্ত কিছুই কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু অঙ্ক করব।